আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। ব্যাপক নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের আজকের লেনদেন। এর পাশাপাশি লেনদেনের গতিও অনেকটাই কমেছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ৩২৫ কোটি টাকার বেশি। এখন আজ লেনদেন হয়েছে মাত্র ২৭১ কোটি টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী হয়তোবা ২-৪ কোটি টাকা বেশি হতে পারে, কিন্তু তারপরেও ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। এবং আজকের সূচক শতাংশের দিক থেকে ১.৬১% হারিয়েছে, যেটি অনেক বড় বলে বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। ৭৭ পয়েন্ট সূচক কমে সূচক দাঁড়িয়েছে ৪,৭৭৬ পয়েন্টে। গত সপ্তাহের শেষে আপনারা জানেন সূচকের অবস্থান ছিল ৪,৭৫৪ পয়েন্টে। আজ ৭৭ পয়েন্ট কমে ৪,৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসই এক্সের সূচক, এবং ৩৬৫টি কোম্পানি শেয়ারের দাম কমেছে আজ দিন শেষে। সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা ছিল আজ ঢাকা শেয়ার বাজারে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ আহসানুল্লাহের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আহসানুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আহসানুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, ইরান ইসরায়েলে যুদ্ধের প্রভাব এশিয়া প্যাসিফিকে অন্য স্টক এক্সচেঞ্জে না দেখা গেলেও বাংলাদেশে দেখা গিয়েছে, এবং বাংলাদেশের শেয়ার বাজার এত ভলাটাইল কেন? যখনই ভালো কোনো নিউজের প্রভাব পড়ে না, কিন্তু খারাপ নিউজের প্রভাব অনেক গুণ বেশি পড়ে এই দেশের শেয়ার বাজারে, কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রভাবটা আসলে আমাদের মার্কেটে অনেক দিন থেকে বিরাজমান। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আমাদের এই মার্কেট প্রত্যাশিত লেভেলে প্রায়, আপনি যদি ধরেন 2011-র পর থেকে 2017 দিকে একটু ভালো হয়েছে, আর কোভিডের পর 2021-এ একটু ভালো হয়েছে, আর বাকি পুরো সময়টাই ছিল খারাপ। এই খারাপ থাকার কারণে এখন মানুষের মধ্যে বা বিশেষ করে বিনিয়োগকারীদের মধ্যে এত বেশি শঙ্কা বিরাজ করতেছে, তারা একটু মার্কেটে কোনো একটা নেগেটিভ ইনফরমেশান আসলে, অথবা মনে করে যদি ওভারঅল ইকোনমি বলেন, ম্যাক্রো অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রো অথবা ওয়ার্ল্ড ইকোনমি যদি কোনো নেগেটিভ কিছু আসে, তখন তাদেরকে আরও বেশি প্যানিক করে তোলে। অর্থাৎ তারা ঘাত প্রতিঘাত খেতে খেতে এখন তাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে। এখন চিন্তা করতেছে যে যেহেতু গতকালকে আপনারা সবাই জানেন আমেরিকা অলরেডি ইরানের পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ করেছে, সেটার কারণে আসলে বড় ধরনের একটা শঙ্কা বিরাজ করতেছে যে হয়তো বা কোনো কারণে থার্ড ওয়ার্ল্ডের দিকে কনভার্ট হয় কিনা। তো সুতরাং এই প্রেক্ষাপট বিবেচনা করে অনেকে মনে করে ঠিক আছে, আমার এখন ক্যাপিটাল মার্কেটে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, আমি এখন হয়তো বিক্রি করলে 8 লাখ টাকা পাবো, হয়তো 5-6 দিন পর হয়তো এখানে দেখা যায় আমার 5 লাখ টাকা কমে যাবে। এই সংখ্যার থেকেই আসলে তারা এখন সেল প্রেসার সবাই দিয়েছে। কিন্তু আহসান ভাই, আমি যদি প্রেসারটাই কিন্তু মার্কেটে সত্যি করতে, জি আপনি সেল প্রেসার নিয়ে বলছেন, আপনি জানেন যে সূচকের যে অবস্থান ছিল এই বছর শুরুতেও 5,200 পয়েন্ট ছিল, গত বছরের আগস্টে 6,000 পয়েন্টের উপরে ছিল। সাধারণ বিনিয়োগকারী অনেকেই যারা 50 থেকে 70% লসে আছে, তারা তো এই সময় বিক্রি করার কথা না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা মিউচুয়াল ফান্ড সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে, তারা সবসময় বলে লং টার্ম ইনভেস্ট করার জন্য, লং টার্ম হোল্ড করার জন্য। তাহলে এই সেল প্রেশার কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকেও আসতে পারে না? এবং তারা যে জায়গায় বলে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা, তারাই যদি এখন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে, তাহলে কি হয়ে যাবে? না, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর যে কথাটা বললেন, সেটা আমি ধরেন একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি, আমাদের এখান থেকেও আমাদের কোনো সেল প্রেশার নাই। এখন কিছু কিছু যারা মার্জিন লোন দিয়ে আছে, মার্জিন লোনে হয়তো নেগেটিভ ইকুইটির কারণে সেখানে হয়তো কিছু পোর্ট সেল হবে, এটা একটা পার্ট। আর এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণত দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে তারা বিশ্বাসী, এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে তারা রেখে দেয় তাদের পোর্টফোলিও। হয়তো অনেকে দেখা যায় যে 40% আনরিয়েলাইজ লস আছে, কারো হয়তো 50%, কারো ইভেন 60%ও আছে, কিন্তু তারা এটাকে কন্টিনিউ করে যাচ্ছে। কোনো এক সময় হয়তো এখন ফর দ্য টাইম বিং তারা ডিভিডেন্ড ইনকামটা পাচ্ছে, ক্যাপিটাল গেইন পাচ্ছে না,
কিন্তু কোনো এক সময় তারা ক্যাপিটাল গেইন অ্যাজ ওয়েল এজ ডিভিডেন্ড ইনকাম দুইটারই মানে প্রত্যাশা করে। তাদের অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা ভালো আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কিন্তু ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী আপনি যেটা বললেন তাদের পোর্টফোলিওতে হয়তো কারো 50% লস, কারো 60% লস। সে চিন্তা করে যে অনেকে, সবাই না অবশ্য, একটা পোর্শন চিন্তা করে যদি আমি এখন হয়তো আমার 50% লস, আমি যদি এই মুহূর্তে সেল না করি আগামীকালকে ধরো হয়তো আমার লসের পরিমাণ আরও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে সে চিন্তা করে যে ওকে, আমি এখন লস করে 10 টাকা ফর এক্সাম্পল পাবো, আগামী হয়তো এক সপ্তাহ পর যদি আমি আবার ওই শেয়ারটা যদি কিনতে চাই, দেখা গেলো যে আমি 10 টাকার শেয়ারটা 8 টাকা পাবো বা 60 টাকা পাবো, তাতে তার ইকুইটি লসটা কম হবে। এটাও হয়তো অনেকে চিন্তা করে। আচ্ছা, এই ক্ষেত্রে প্যানিক সিচুয়েশনও তৈরি হয় কিনা বাজারে? আপনি জানেন যে সূচক যখন 30 থেকে 40 পয়েন্টের মতো, সকালে 48 পয়েন্টের মতো যখন ডাউন ছিল, সবার মধ্যে কিন্তু একটা প্যানিক সিচুয়েশন বিরাজ করে। সেই সময় যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে এবং অন্যান্য যে কোনো বড় বড় বিনিয়োগকারী যারা আছে, বাজারে একটা পক্ষ বিক্রি করবে আরেকটা পক্ষ কিনবে, সেই ক্ষেত্রে যদি বাই সাপোর্ট কখনোই না থাকে তাহলে কি বাজার দাঁড়াবে কখনো? বাই সাপোর্ট কিন্তু আমাদের ডিমান্ড সাইডটা কিন্তু খুবই দুর্বল বলে মনে হচ্ছে, অনেক বাজার বিশ্লেষকরা বলছেন। আপনি কি মনে করেন? না, বাই সাপোর্টটা দুর্বল, এটা আপনি যেটা বলছেন অপ্রিয় সত্য। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা প্রতিষ্ঠান, এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদের কথা বলছেন, তাদের তো অবস্থা আসলে তাদের তো পোর্টফোলিওতে হিউজ আনরিয়েলাইজ লস আছে। সুতরাং তাদের যে ফার্দার ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি অনেকের নাই। এই ক্ষেত্রে তারা যে আবার বাই সাপোর্ট দিবে সে অবস্থাটা নাই। সেই ক্ষেত্রে হতে পারে আমাদের যদি একটা ফান্ড এখানে গভর্নমেন্ট তরফ থেকে যদি একটা, এই যে আমাদের এই ক্রাইসিস মুভমেন্টে যদি একটা ফান্ডের ব্যবস্থা করা যায়, সেটা যে কোনো একটা ইনস্টিটিউশন কি বলবো মার্কেট মেকারের রোল প্লে করি, ওই ফান্ডটা মার্কেটে ডেপ্লয় করি, যখন মার্কেট খারাপ থাকবে তখন মার্কেটকে বাই সাপোর্ট দিয়া মার্কেটটাকে একটা স্টেবলে রাখবে। আবার কোনো সময় যদি মার্কেট বেশি আপ হয়ে যায় তখন আবার সেল করে আবার মার্কেটটাকে কুল ডাউন করতে পারে। এই ক্ষেত্রে অবশ্য মার্কেট মেকারের একটা রোল ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে ফান্ডেরও প্রয়োজন আছে। এখন আমাদের অবশ্য বর্তমান যে রেগুলেটর এই বিষয়ে ওনাদের হয়তো একটা মার্কেটের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে আমার মনে হয় একটা ইনিশিয়েটিভ নেওয়া বা একটা চিন্তা করা উচিত। জি, বর্তমান রেগুলেটর 10 মাসেরও বেশি সময় হয়েছে। আপনারা জানেন যে ব্যাংকিং খাতকে উদ্ধার করার জন্য প্রচুর ফান্ড ইনজেক্ট করা হয়েছে। ক্যাপিটাল মার্কেটে কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফান্ড ইনজেকশন দেখিনি। এই ক্ষেত্রে ফান্ড ইনজেক্ট করার জন্য সদিচ্ছার অভাব আছে কিনা নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে? আমাদের মার্কেটে যারা সম্পৃক্ত সবাই জানে, নিয়ন্ত্রক সংস্থার মধ্যে অনেক দিন থেকে একটা সমস্যা বিরাজমান, বিশেষ করে কমিশন ভার্সাস তাদের এমপ্লয়ীদের মধ্যে। তারপরে আরেকটা হলো যে আমাদের হয়তো মার্কেটে যারা আনলফুল অ্যাক্টিভিটিস করছে, সে এনফোর্সমেন্টের কারণে প্রায় 800-900 কোটি টাকা ফাইন করা হয়েছে, যেই কারণে এই সবগুলা মার্কেটে আসলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো সেই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে দুটো ইস্যু বললাম, একটা কমিশন ইটসেলফ আর একটা হলো এই ফাইন। এই দুটার কারণেই মার্কেটে এখন কমিশন তরফ থেকে যে পজিটিভ কিছু নিয়ে আসবে সেরকম ইতিমধ্যে বা এখন পর্যন্ত দেখি না। ওনাদের একটা জিনিস দেখা যাচ্ছে, রিফর্মগুলো ওনারা করতে চাচ্ছেন বিভিন্ন, যখন আমাদের রুলস রেগুলেশন বা পলিসির ক্ষেত্রে রিফর্মটা করার জন্য ওনারা ইনিশিয়েটিভ নিয়েছেন। তো সেটা একটা ভালো দিক, ইন দ্য লং রানে হয়তো এটা ফল পাওয়া যাবে। কিন্তু বর্তমানে শর্ট টার্ম মেজারে আমাদের কিছু ফান্ড সাপোর্ট যদি মার্কেটের জন্য দেওয়া যায়, যারা ওই মার্কেট মেকারের রোল প্লে করবে। অনেকে আইসিবির কথা এখন আস্থা আনতে পারে না, কারণ আইসিবির ইন্টিগ্রিটি নিয়ে অনেকের কাছে প্রশ্ন আছে। সেই কারণে হয়তো অন্য কোনোভাবে করা যায় কি না সেটা হয়তো চিন্তা করা যায় মার্কেটের স্বার্থে। জি, ফান্ডের পাশাপাশি লাস্ট প্রশ্ন আপনার কাছে, বড় বড় বিনিয়োগকারী অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ আছে, সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে সন্দেহজনকভাবে যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে সেইগুলো আসলে কিছু কিছু খুলে দেওয়ার সময় এখনই কি না? কারণ যদি কারো সন্দেহজনকভাবে 10 মাসের মতো ফ্রিজ করে রাখে, সেটিও তো লেনদেনে প্রভাব রাখে। না, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন।
যারা দোষী সাব্যস্ত হবে ডেফিনেটলি তারা এটার জন্য ফল পাবে, ঠিক আছে। কিন্তু অনেকের অ্যাকাউন্ট যেটা ফ্রিজ করে রাখছেন, দেখা যাচ্ছে তাদের ওইখানে হয়তো উইথড্রল ফ্যাসিলিটি অ্যালাউ না করুক, জি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টও অনেকের মানে জানি যে ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। তার হয়তো পোর্টফোলিওতে অনেক ফান্ড আছে যেগুলো দিয়ে সে মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার সুযোগ পায়, সেই সুযোগটা দেওয়া উচিত। হয়তো তার উইথড্রলটা রেস্ট্রিকশন করা উচিত, মানে ওই বিও অ্যাকাউন্ট থেকে যাতে ফার্দার সে ফান্ড উইথড্র করতে না পারে। বিও অ্যাকাউন্টে যদি কোনো সারপ্লাস ফান্ড থাকে সেই ফান্ডটা যাতে সে বিনিয়োগ করতে পারে বা মার্কেটে ট্রেড করতে পারে, মার্কেটে নতুন করে শেয়ার কিনতে পারে, সেই সুযোগটা আমার মনে হয় দেওয়া যায়। জি তারপরে আরেকটা যেটা বলছেন, যাদের আসলে সবাই তো দোষী না, হয়তো দোষী যারা হবেন তাদের অবশ্য সেই দোষ অনুযায়ী তাদের উপর শাস্তি আসবে। যারা দোষী না তাদেরকে আসলে মানে এটা ইমিডিয়েট একটা ব্যবস্থা নিয়ে আমার মনে হয় মার্কেটটাকে সচল করার জন্য তাদের ফান্ডটাও এখানে আসা উচিত। জি আহসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ আহসানুল্লাহের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবণী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।